আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এবং জেরার মুখোমুখি হতে এসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে নির্বাহী আদেশে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঠেকানো যাবে না, এটি আসলে বিচারিক প্রক্রিয়া এবং আইন করে ঠেকানোটাই যুক্তিযুক্ত। এবং এই একই প্রসঙ্গে বলতে হয় যে জাতীয় পার্টি সহ 14 দল নিষেধের একটি দাবিও আমরা দেখছি যে ইদানিং যে যুগপৎ আন্দোলনটি চলছে সেখানে আছে। তো আপনি আপনার দলের পক্ষ থেকে যদি একটু বলেন যে আপনারা গণসংহতি আন্দোলন কিংবা গণতন্ত্র মঞ্চ কি মনে করেন যে আগামী নির্বাচনটিকে আসলে এভাবে নিষিদ্ধ করে এক ধরনের নির্বাচন হওয়া উচিত, নাকি কোনো ভিন্ন মত আছে আপনাদের? না দেখুন, আমরা প্রথম থেকে বলেছি যে যারা গণহত্যায় কিংবা 15 বছরের গুম খুন লুটপাট দুর্নীতি এবং সবশেষে আমরা জুলাই আগস্টে যে গণহত্যাযজ্ঞ দেখলাম এর যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ব্যক্তি হিসেবে তো দায় আছে এবং দল হিসেবেও দায়কে বিচারের আওতায় আনা দরকার, এই কথাটা আমরা বলেছি। এখন এই বিচারের আওতায় আনার পরে না বিচার হবে, কি হবে সেটা তো আমরা আগাম বলে দেওয়ার মানে জায়গা নেই। আমরা আমাদের দাবি কথা বলতে পারি, আমরা বিচার চাই এবং আমরা তাদেরকে দায়ী মনে করি। সেই জায়গা থেকে বিচারের আওতায় আনা দরকার, সেটার পরবর্তী ফলাফল তো বিচার প্রক্রিয়ার শেষে। এখন এই গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা করা হয়েছে যে বিচার প্রক্রিয়া যাতে কোনো বাধাগ্রস্ত না হয় সেটা কোনো কোনো দলের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কার্যক্রম স্থগিত আর দল নিষিদ্ধ এখন কিন্তু এক জিনিস নয়। ফলে কোনো দলের রাজনৈতিক নিষেধাজ্ঞা যদি এরকম জারি করেন নির্বাহী আদেশে, সেইটার আসলে তখন তার একটা পলিটিক্যাল মানে শুরু হয় যে আচ্ছা আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার ইত্যাদি, এবং সেটা দিয়ে তার কমিউনিটিকে এবং অন্যান্য মানুষকে তারা একটা বোঝাতে পারে। সেই জন্য বিচারিক প্রক্রিয়াটাই বরং বেটার এবং স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়ার জায়গাটা দরকার। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে কারা নির্বাচনে অংশ নিতে পারবে কারা নিতে পারবে না সেটা আদালত সিদ্ধান্ত নিতে পারবে। আদালত যদি সেটাকে বিচারের আওতায় নেয়, ঠিকঠাক মতো বিচারের কগনিজেন্সে আসে, তাহলে তার পরিণতিতে একটা জায়গা হবে। এইটা ওই প্রক্রিয়ার উপরে আমরা আপাতত ছেড়ে রাখছি। আমাদের জায়গাটার বিবেচনার বিষয়টা হচ্ছে যে আমরা জনগণের অংশগ্রহণে একটা ব্যাপক চাই, মানে ভালো নির্বাচন চাই, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই এবং জনগণ তাদের পছন্দ অনুযায়ী প্রার্থীকে নির্বাচিত করবেন। এইটা তাতে আমি যদি হেরেও যাই, মানে ব্যক্তিগতভাবে আমি যদি নির্বাচনের প্রার্থী হই এবং আমি যদি হেরে যাই, হয়তো প্রত্যেকেরই পরাজয়তে তাদের একটু দুঃখবোধ হবেই, কিন্তু যদি স্বচ্ছ ভোটে হয় আমি নিশ্চিতভাবে এটা মেনে নেব। এই কারণে যে এটাই গণতান্ত্রিক জায়গা, যদি জনগণ আমাকে শেষ পর্যন্ত গ্রহণ না করে আমার তার মানেই আমার রাজনীতি ভুল হয়ে গেল তা কিন্তু না। আমরা যে কিছুটা কি ডেমোক্রেটিক ক্যাথারসিস, মানে হ্যাঁ, মানে আপনি গণতান্ত্রিক জায়গাটাকে যদি আফোল্ড না করতে পারেন, জনগণকে ক্ষমতায়িত না করতে পারেন, তাহলে ক্ষমতায়িত কে হবে? এটা এমনকি ধরুন উচ্চতর সমাজতান্ত্রিক ব্যবস্থাগুলোতে দেখা গেছে যে আমরা জনগণের প্রতিনিধি বলে আমরা যখন নিজেদেরকে ক্ষমতায়িত করার কথা আমরা যা ভাবি সেটাই ঠিক, সেটা কিন্তু ধীরে ধীরে কর্তৃত্ববাদে অধপতিত হয়ে গেছে। ফলে এই জায়গাটা, এই যে ডেমোক্রেসির প্রশ্ন, এইটাকে নানানভাবে কাঠামোগত দিক থেকে জারি রাখতে হবে এবং সেটাতে কিভাবে আরও বেশি পিপল শক্তিশালী হয়, তার কাছে জবাবদিহি করা যায়, সেই ব্যবস্থাগুলো তৈরি করতে হবে। এখন সেটা যদি কেউ একবারেই চান এবং অথবা যেটা আমার জন্য সুবিধাজনক ওইটাকে চাওয়াটাকে ওইটাকেই একমাত্র গণতন্ত্র, এটা না হলে কোনো গণতন্ত্রই হয় নাই, এই কথাগুলো ঠিক নয়। আমরা ঐকমত্যভাবে যে কতগুলো সংস্কারে পূর্ণ ঐক্য হচ্ছে, আটটি এবং প্রায় 9টি বলা চলে, সেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানে ক্ষমতার ভারসাম্য সৃষ্টিতে। আপনি ধরুন আর্টিকেল 70-র মতো জায়গা সংস্কার হবে, তাতে 2 পয়েন্ট আর 4 পয়েন্ট এমন কোনো মেজর পার্থক্য না, ওটা যুদ্ধকালীন পরিস্থিতিতে আর সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই দুটো বাদ দিলে সাধারণ সমস্ত বিলে, মানে এক্সেপ্টিং সরকার গঠন এবং বাজেট, সাধারণ সমস্ত বিলে কিন্তু সংসদ সদস্যরা তার স্বাধীনভাবে ভোট দিতে পারবে, পার্টির এগেনস্টে ভোট দিতে পারবে। এইটা বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রধানমন্ত্রী 10 বছরের বেশি কেউ হতে পারবে না, এইখানে বিচার বিভাগের সম্পূর্ণ মানে স্বাধীনতার প্রশ্ন, সাংবিধানিক পদে সবগুলোতে হয়নি, এটা নিয়ে আমরা আমাদেরও আন্দোলন আমরা করব যে সাংবিধানিক পদে বিএনপি একটিতে রাজি হয়েছে, যেখানে সর্বসম্মত হয়েছে আমরা, কোনটা সেটা হচ্ছে নির্বাচন কমিশনের নিয়োগে। কিন্তু আমাদের আগ্রহ, আমাদের অন্তত আমরা মনে করি যে আরও 2টো প্রতিষ্ঠান মিনিমাম এই দফায়, যে একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন আর একটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যাতে দলীয়করণ না করা যায়, একটা মেরিট বেসিসে সবাই রাষ্ট্র কাঠামোতে আসবে, এই নিয়োগ পদ্ধতিতে যাতে না, এই জন্য আমরা পাবলিক সার্ভিস কমিশন যাতে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে।
আরেকটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। গভর্নমেন্টের সাথে চেকস অ্যান্ড ব্যালেন্সের দুর্নীতি দমন কমিশন খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে ন্যায়পাল এখন চালু করার প্রস্তাব আছে, যদি আগে কখনো ছিল না। ন্যায়পালটাও সেখানে করতে পারলে ভালো। এগুলো কিন্তু ধীরে ধীরে আসবে, এখানে থেমে যায়নি কিন্তু। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে মত পার্থক্য তো থাকছেই। কেউ মনে করছেন যে না, মানে তাহলে তার গভর্নমেন্টের ফাংশনিং বলে কিছু থাকবে না। আবার আমরা বলছি না, এটা তো গভর্নমেন্টের ফাংশনিং ক্ষতিগ্রস্ত, কারণ এগুলো হচ্ছে নির্বাহী বিভাগের অংশ না। এই রাজনৈতিক তর্ক কিন্তু চলবে, এবং এইটাই পলিটিক্যাল এজেন্ডা হিসাবে জনগণের কাছে হাজির হবে, এবং জনগণ এর উপরেই ভোট দিবে। কিন্তু এখন এইটা আমরা বারবার বলছি যে এটা এখন আমরা শান্তিপূর্ণ পথে যাই। যদি আমরা মনে করি যে না, শান্তিপূর্ণ পথে মীমাংসা হচ্ছে না, অথবা এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যেখানে আসলে মানে তখন আবারও তো প্রশ্ন আসবে। নির্বাচন তো আগামী ফেব্রুয়ারি মাসেরটাই শেষ না, তার 5 বছরে এমনকি অন্তর্বর্তীকালীন নির্বাচনও হতে পারে। আরেকটা প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, শেষ পর্যন্ত কেউ যদি মনে করে শক্তি পরীক্ষা দিয়ে আমি করব, কিন্তু সেটাও কিন্তু মানে কখনো পথ বন্ধ হয়ে থাকে না। মানে শক্তি পরীক্ষার প্রশ্নটা যদি হাজির হয়ে যায় যে কেউ একটা আমার সামনে আবার স্বৈরাচারী আচরণ করছে, তা আমাদের তো জনগণের শক্তি নিয়ে জনগণ হাজির হয়। খুব নিকট উদাহরণ। প্রশ্নটা হচ্ছে যে আমরা কি এই মুহূর্তে হব কিনা। এই মুহূর্তে ফেব্রুয়ারির আগে যদি শক্তি পরীক্ষায় নামা হয়, তাহলে পতিত ফ্যাসিস্টদেরকে সহায়তা করা হবে। সেইটার জায়গাতে সচেতন না থাকলে অন্যের বলে না, মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ, এই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ যাতে কেউ না করে।